ঘটা আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মহিউদ্দিন। সবশেষে খবর, আলোচনা আর বিশ্লেষণ নিয়ে থাকছে নুসরাত হক, আর খেলাধুলার খবর জানাবো আমি সাইদ সাদি। তবে আগে জানিয়ে দিচ্ছি শিরোনাম। বিরোধীদের আবারও সংলাপে ডাকছেন প্রধানমন্ত্রী, আলোচ্য সূচিতে সংসদে অংশগ্রহণ। প্রধানমন্ত্রীর নির্দেশে নতুন মজুরি কাঠামো পেলেন পোশাক শ্রমিকেরা, 6 গ্রেডে বাড়ল বেতন। ফিশারার ঝোড়ো 50-তে কুমিল্লার বড় সংগ্রহ, দারুণ বোলিংয়ে রাজশাহীকে জেতালেন মুস্তাফিজ। রাত 9টায় বাংলাদেশ আজ মতামত পাঠানোর বিষয়ে পর্যালোচনায় পোশাক শ্রমিকদের বেতন বেড়েছে। মতামত পাঠাতে পারেন ফেসবুকে। আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে। বিরোধী দলের সঙ্গে আবারও সংলাপে বসছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে যারা সংলাপে অংশ নিয়েছিলেন তাদেরই গণভবনে আমন্ত্রণ জানানো হবে বলেও জানিয়েছেন ওবায়দুল কাদের। জবাবে ঐক্যফ্রন্ট নেতা সুব্রত চৌধুরী বলেছেন, সংসদে যোগদান নয়, পুনর্নির্বাচন ইস্যুতে সংলাপ হতে পারে। বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভায় সমকালীন রাজনীতির নানা প্রসঙ্গে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় প্রসঙ্গক্রমে তিনি জানান, এর আগে গণভবনে যারা সংলাপে অংশ নিয়েছেন তাদের সঙ্গে আবারও আলোচনায় বসতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐক্যফ্রন্ট আছে, যুক্তফ্রন্ট আছে, আমাদের 14 দল আছে, জাতীয় পার্টি আছে, এছাড়া অন্যান্য যেসব দল আছে যাদের সাথে সংলাপ হয়েছিল তাদেরকে তিনি গণভবনে শিগগিরই চিঠি দিয়ে আমন্ত্রণ জানাবেন। সংলাপের আলোচ্য সূচি নিয়ে বিস্তারিত না জানালেও ঐক্যফ্রন্টের নির্বাচিত সংসদ সদস্যদের সংসদে যোগ দেওয়ার বিষয়ে কথা হতে পারে বলে আভাস দিয়েছেন ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গণভবনে আসলে তখন তো আমরা তাদের প্রতি অনুরোধটা রিনিউ করতে পারি, বলতে পারি যে আসুন, সংসদে আসার যৌক্তিকতা আছে, সেই যৌক্তিকতাটা সামনাসামনি ব্যাখ্যাও করতে পারি আমরা। তবে আগের সংলাপে দেয়া প্রতিশ্রুতির প্রতিফলন নির্বাচনে ছিল না দাবি করে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য সুব্রত চৌধুরী বলেছেন, পুনর্নির্বাচন ইস্যুতে সংলাপ হতে পারে। শুধুমাত্র সংসদে যাওয়ার জন্য কোনো আলোচনা হবে না, সংলাপ হবে। আমরা নিশ্চয়ই এজেন্ডা নিয়ে আলাপ করব এবং সেটা হচ্ছে আমাদের দ্রুততম সময়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন, জনগণ যাতে ভোট দিয়ে তাদের পছন্দের প্রতিনিধিকে সংসদে পাঠাতে পারে যারা রাষ্ট্র পরিচালনা করবে। একাদশ সংসদ নির্বাচনের আগে ঐক্যফ্রন্ট ও যুক্তফ্রন্ট সহ 75টি রাজনৈতিক দলের সঙ্গে গণভবনে পর্যায়ক্রমে সংলাপে বসেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে জাতীয় সংলাপের যে ঘোষণাটি দেওয়া হয়েছিল গত সপ্তাহে, সে ঘোষণাটির পরপরই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ ধরনের একটি ইতিবাচক বার্তা দেওয়া হলো। তবে যে বিষয়টি বলা হচ্ছে যে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে বলা হচ্ছে যে নতুন নির্বাচনের পথ বের করতে সরকারের সাথে হয়তো তারা আলোচনা করবেন, কিন্তু জনাব ওবায়দুল কাদের বলছেন যে নির্বাচিত সংসদ সদস্যরা সংসদে যোগ দেওয়ার বিষয় নিয়ে হয়তো তারা কথা বলবেন। এখন প্রথমে যে বিষয়টি আসলে দেখতে হবে যে ডক্টর কামাল হোসেন তার অবস্থান পরিষ্কার করেছেন যে তিনি কেন সংলাপ চান। তিনি বলেছেন যে এখনই পুনর্নির্বাচনের ব্যাপারটি নিয়ে তিনি আলোচনা করতে, তিনি বলতে চাইছেন যে সংলাপের মধ্যে দিয়ে সিদ্ধান্তগুলি নেওয়া হোক, কিভাবে আমরা সংবিধানকে মেনে নির্বাচন করে নির্বাচিত সংসদ ও সরকার গঠন করব। কিন্তু মুশকিল হচ্ছে যে এইটি তার বক্তব্য, গণফোরামের বক্তব্য, ডক্টর কামাল হোসেনের বিশিষ্ট আইনজীবী ডক্টর কামাল হোসেনের বক্তব্য, না ঐক্যফ্রন্টের বক্তব্য, সেইটি আসলে পরিষ্কার হচ্ছে না। কারণ তিনি বলছেন যে বিএনপি তার সঙ্গে এক ধরনের আসলে মিথ্যাচার করেছে বা বিএনপি তাকে আসলে বিভ্রান্ত করেছে। যদি আরেকটু পরিষ্কার করে বলি, জামাতে ইসলামীর প্রসঙ্গে তিনি এটি বলছেন। এরপরও বিএনপির নেতৃত্বাধীন যে 20 দল, তারা তাকে আসলে ঐক্যফ্রন্টের নেতা মানছে কিনা, তিনি যে সংলাপটি চাইছেন সেই সংলাপটি সম্পর্কে তাদের ইতিবাচক ধারণা আছে কিনা। মানে গতবার যখন আমরা ঐক্যফ্রন্টের সাথে শেখ হাসিনার সংলাপ দেখেছি তখন কিন্তু আমরা দেখেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে, আসম আব্দুর রবকে, মাহমুদুর রহমান মান্নাকে। এবার তার সঙ্গে কারা কারা আছেন সেই বিষয়টি আমার কাছে অন্তত স্পষ্ট না। আমি এলডিপির একজন শীর্ষ নেতার কাছে জানতে চাইছিলাম যে এই ব্যাপারটি আপনারা ভাবছেন কিনা, আপনারা জানেন কিনা। তিনি এখনো পরিষ্কার করে আসলে কিছু বলতে পারেননি। এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনিও কিন্তু বলেছেন যে ফলপ্রসূ না হলে আসলে বারবার সংলাপ করে লাভ নেই। হ্যাঁ, মানে সংলাপের ফলপ্রসূ নিয়ে তিনি কথা বলছেন, কিন্তু এই ব্যাপারটি আসলে একটু স্পষ্ট করা প্রয়োজন যে ঐক্যফ্রন্টটি এখন আছে কোন অবস্থায়, মানে ঐক্যফ্রন্ট বিএনপির ইনভলভমেন্ট আছে কিনা।
মানে বিএনপির ইনভলভমেন্ট না থাকলে তো সেটা ঐক্যফ্রন্টে থাকবে না। মানে ডক্টর কামাল হোসেন ঐক্যফ্রন্টে আছেন কিনা সেটি আমার এখন আসলে দেখবার বিষয়। আপনি জানেন যে 30 তারিখ নির্বাচন হওয়ার পরে ওই বছরের একদিন সহ আজকে 13 তারিখ, আজকে 13 দিন আমরা কিন্তু জানি যে বেগম খালেদা জিয়া যখন কারাগার থেকে আদালতে তাকে আনা হয়েছিল তখন কিন্তু সাংবাদিকরা তার কাছে জানতে চেয়েছিলেন যে এই নির্বাচন নিয়ে তার কোনো প্রতিক্রিয়া রয়েছে কিনা, তার কোনো পর্যবেক্ষণ রয়েছে কিনা। তিনি কোনো মন্তব্য করতে রাজি হন নাই বা তিনি কোনো মন্তব্য করেন না, আমি যদি এভাবে বলি। আমরা কিন্তু দেখেছি যে প্রায়ই লন্ডন থেকে দলের আরেকজন শীর্ষ নেতা তারেক রহমান তিনি নানা বিষয়ে নানা কথা বলেছেন, কিন্তু এই নির্বাচন নিয়ে কিন্তু তারও আমরা কোনো কথা শুনি নাই। তার মানে নির্বাচন পরবর্তী কর্মসূচি বা ঐক্যফ্রন্টের সাথে থাকা না থাকা এই বিষয়ে কিন্তু ঐক্যফ্রন্টের একমত হন নাই। আর এদিকে শেখ হাসিনা আমার কাছে মনে হয় যে তিনি আমন্ত্রণ জানিয়েছেন, যেমনটি আমাদেরকে ওবায়দুল কাদের জানালেন যে তিনি আমন্ত্রণ জানিয়েছেন শুধু তাদের ঐক্যফ্রন্টকে না, তিনি জাতীয় পার্টি সহ অন্যান্য যেসব দল কথা বলেছে তাদের সবার সঙ্গে তিনি আসলে কথা বলতে চান। আমার ধারণা তার যে বিজয়, সেই বিজয়েরটা তিনি আনন্দ তিনি শেয়ার করতে চান সবাইকে তিনি, এবং সংসদে বসানোর ব্যাপারটাও তার রয়েছে, তিনি আহ্বান জানাবেন যে আপনারা সেই সংসদে বসেন। এছাড়া নির্বাচন নিয়ে কোনো কথা বলার কোনো সুযোগ বা খুব শীঘ্রই নির্বাচন নিয়ে কোনো এই ব্যাপারটি কোনো আলোচনায় বা এজেন্ডায় থাকবে কিনা সেটি নিয়ে আমার সন্দেহ রয়েছে। বলা হয়েছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে অংশগ্রহণকারী নেতাদের সাথে কিছু বিষয়ে মত বিনিময় করবেন। রাইট, সেইটার মধ্যে মানে আমার কাছে মনে হয় না যে এটা নির্বাচন বা ওরকম পুনর্নির্বাচন নিয়ে কোনো কথা বলার জন্য শেখ হাসিনা ডাকছেন। পরে খবরটিতে যাচ্ছে, সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেনানিবাসে শিখা অনির্বাণে সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন 3 বাহিনীর প্রধান এবং সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করে। শ্রদ্ধা নিবেদন শেষে শিখা অনির্বাণে রাখা পরিদর্শন বইয়ে সই করেন প্রধানমন্ত্রী। পরে সশস্ত্র বাহিনীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান এবং সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা। জনগণ পাশে থাকলে সংসদের বাইরে থেকেও বিরোধী দলের ভূমিকা পালন করা যায় বলে মনে করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দুপুরে বিশেষ আদালতে নাইকো দুর্নীতি মামলার এক শুনানি চলাকালে এক আইনজীবীর বক্তব্যের জবাবে একথা বলেন তিনি। পরে মামলার অভিযোগ গঠনের শুনানির দিন 21 জানুয়ারি ঠিক করে আদালত। গত বছরের ফেব্রুয়ারি থেকে নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রোববার দুপুরে নাইকো দুর্নীতি মামলায় হাজিরা দিতে আসেন অস্থায়ী আদালতে। ঢাকার 9 নম্বর বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের আদালতে শুরু হয় শুনানি। প্রথমেই নিজের পক্ষে শুনানি করেন মামলার আসামি বিএনপি নেতা মওদুদ আহমদ। এর এক পর্যায়ে বিএনপির দুরবস্থা ও সংসদে না থাকা প্রসঙ্গে খালেদা জিয়া বলেন, জনগণের সমর্থন থাকলে সংসদে না থেকেও বিরোধী দল হওয়া যায়। আমি ওই মামলার একজন আসামি, আমি আমার বক্তব্য রাখছি, এখনো শেষ করি নাই, এটা এখন চলবে এবং বাকি আরও কয়েকজন যারা বিবাদী আছেন তারা তাদের অংশগুলো আজকে সম্পন্ন করবেন। মামলা এখনো চলছে। বেগম খালেদা জিয়া আজকে প্রশ্ন করেছেন যে এই ধরনের পরিবেশে কীভাবে আদালত চলতে পারে। পরে মামলার অন্য 2 আসামি গিয়াসউদ্দিন আল মামুন ও সিএম ইউসুফ হোসাইনকে এই মামলায় অন্যায়ভাবে জড়ানো হয়েছে বলে দাবি করেন তাদের আইনজীবীরা। শুনানি শেষে মামলার অভিযোগ গঠনের শুনানির দিন 21 জানুয়ারি ধার্য করে আদালত। 2001 থেকে 2006-এর মধ্যে বেগম খালেদা জিয়া এবং ব্যারিস্টার মওদুদ আহমদ সহ অন্যান্য আসামিরা যেভাবে দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে 13,000 কোটি টাকার সম্পদ তাদের কাছে তুলে দেওয়া হয়েছিল, তাতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। এই বিষয়টা আমরা তুলে ধরেছি। গত 8 নভেম্বর খালেদা জিয়াকে হাসপাতাল থেকে কারাগারে ফিরিয়ে আনার পর শুরু হয় নাইকো দুর্নীতি মামলার শুনানি। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একাদশ সংসদ নির্বাচনের পর এবার সংরক্ষিত নারী আসনে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার দিন ঠিক করতে কাল বিকেলে বৈঠক ডেকেছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। এছাড়া কিশোরগঞ্জ 1 আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা, 5ম উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি এবং জাতীয় ঐক্যফ্রন্ট ও আওয়ামী লীগের দেয়া স্মারকলিপির বিষয়েও আলোচনা হতে পারে বৈঠকে। নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মোহাম্মদ শাহিদুন নবীর সই করা একটি নোটিশে এসব তথ্য জানা গেছে।
তারেক রহমান সহ দণ্ডিত পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। একই সঙ্গে তাদের দেশে এনে সাজা কার্যকরের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সকালে বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে একটি কোর্সের উদ্বোধনী শেষে এই কথা জানান তিনি। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মানবতা বিরোধী অপরাধের মামলার দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হচ্ছে। যেসব মামলা আপিল বিভাগে শুনানির জন্য রয়েছে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের মাধ্যমে সেগুলির দ্রুত শুনানি হবে বলেও জানিয়েছেন আইনমন্ত্রী। আমরা যে কোনো অপরাধীকে যারা বিদেশে আছে তাদেরকে যাতে দেশে ফিরিয়ে এনে তাদের সাজা খাটানো হয় সেই ব্যাপারে আমরা অত্যন্ত তৎপর, এবং সেইটা আমরা যেই সব দেশে তারা পালিয়ে আছে সেখানে আমরা সেটাকে তাদের সাথে আলোচনা করব এবং সেটা যেন তারা অত্যন্ত গুরুত্ব সহকারে তারা নেয় সেই ব্যবস্থা করব। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের বেঞ্চ আবেদনগুলো শুনানির জন্য গ্রহণ করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ইউসুফ মাহমুদ মোর্শেদ জানান, কারাবন্দী আসামিদের 44টি জেল আবেদন গ্রহণ করেছে আদালত। এর মধ্য দিয়ে 21শে আগস্ট মামলার আপিল শুনানি শুরু হতে যাচ্ছে। নিয়ম অনুযায়ী মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ডেথ রেফারেন্স অনুমোদনের জন্য 27 নভেম্বর নথি হাইকোর্টে পাঠানো হয়, আর রায়ের বিরুদ্ধে দণ্ডপ্রাপ্তরা জেল আপিল করেন। এখানে আপিল গ্রহণও করেছেন, আর অর্থ যেটা দণ্ড দিয়েছেন নিম্ন আদালত সে অর্থদণ্ডটাকে আপাতত উনি স্টে করে দিয়েছেন, স্থগিত করে দিয়েছেন। 44টার মধ্যে প্রথম 18টা হলো আপনার সেখানে মৃত্যুদণ্ড আছে, পাশাপাশি আপনার এই বিস্ফোরক দ্রব্য আইন আছে আর কি, 2টা সেকশনের অপরাধের জন্য গ্রহণ করেছেন। পর্যালোচনার পর নতুন করে 6 গ্রেডে বেতন বাড়ল পোশাক শ্রমিকদের। সচিবালয়ে ত্রিপক্ষীয় কমিটির বৈঠক শেষে সন্ধ্যায় এ তথ্য জানান বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়ে তিনি বলেন, ডিসেম্বর থেকে কার্যকর হবে নতুন বেতন কাঠামো। বার্ষিক ইনক্রিমেন্ট বিবেচনা না করেই গেল মজুরি কাঠামো ঘোষণা করা হয়েছিল, অভিযোগ পোশাক শ্রমিকদের। এতে করে বেতন কমে যায় বলে দাবি তাদের। তবে প্রধানমন্ত্রীর নির্দেশে ত্রিপক্ষীয় বৈঠকে দূর হলো মজুরি কাঠামোর অসঙ্গতি। মূল বেতন ও বাড়ি ভাড়ার সঙ্গে ইনক্রিমেন্ট সমন্বয় করে সপ্তম গ্রেড ছাড়া বাকি সবকটিতে বেতন বাড়ানো হয়েছে। প্রথম গ্রেডে বেড়েছে 747 টাকা, দ্বিতীয় গ্রেডে 786, তৃতীয় গ্রেডে 255, চতুর্থ গ্রেডে 102, পঞ্চম গ্রেডে 20 ও ষষ্ঠ গ্রেডে 15 টাকা। আমার মনে হয় যে জানুয়ারি মাসের বেতনটা ফেব্রুয়ারি মাসের 10 তারিখের মধ্যে তো হবে, ওই সাথে যুক্ত এরিয়ার হিসেবে যুক্ত করে দিলে ভালো হয় এবং এটাই করব। নতুন বেতন কাঠামোকে স্বাগত জানিয়েছেন শ্রমিক নেতারা। শ্রমিকদের আকাঙ্ক্ষা অনেক, সেই ক্ষেত্রে তারা যেটা দিয়েছেন সেটা শ্রমিকদেরকে মানতে হচ্ছে। বেতন কাঠামো সমন্বয়ের দাবিতে গেল কয়েকদিনের বিক্ষোভে ভাঙচুর করা হয়েছে অনেক কারখানা। শিল্প মালিকদের দাবির প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রী জানান, সহিংসতায় উস্কানিদাতাদের আইনের আওতায় আনা হবে। আমি জোর দাবি জানাবো সরকারের কাছে যে যারা ক্রিমিনাল অ্যাক্ট করবে তাদেরকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি। এই ভাঙচুর অন্যায়ভাবে করা এইটাকে কিন্তু কেউ অ্যাকসেপ্ট করতে পারবো না। এই ক্ষেত্রে কিন্তু আমাদের এবং আপনারা যে কথাটা বললেন, আপনাদের সুরে সুর মিলাই বলতে চাই, আইনগত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা অত্যন্ত কঠোর অবস্থান নেব। বাণিজ্য মন্ত্রী জানান, নতুন মজুরি কাঠামোর প্রজ্ঞাপন জারি করা হবে 1 সপ্তাহের মধ্যেই। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এর আগে কাল থেকে পোশাক শ্রমিকেরা কাজে যোগ না দিলে শ্রম আইন অনুযায়ী কোনো মজুরি দেওয়া হবে না বলে সতর্ক করেছেন বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান। দুপুরে বিজিএমইএ ভবনে সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বিজিএমইএ সভাপতি বলেন, যেসব কারখানার শ্রমিকরা আন্দোলন করছে প্রয়োজনে সেসব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে। মজুরি কাঠামোর অসঙ্গতি দূর করার দাবিতে 1 সপ্তাহেরও বেশি সময় ধরে ঢাকা সহ আশেপাশের বেশ কিছু এলাকায় বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকেরা। আমার কথা হলো যে যদি কোনো কারখানায় শ্রমিকরা কাজ না করেন আগামীকাল থেকে, তাহলে কারখানা শ্রম আইনের 13(1) ধারা অনুযায়ী নো ওয়ার্ক নো পে, কোনোভাবেই শ্রমিকদেরকে আর কোনো বেতন প্রদান করা হবে না। গ্রামীণ সড়ক উন্নয়নে $20 কোটি ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। রোববার সকালে রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ERDর সাথে এই বিষয়ে একটি চুক্তি সই হয়। প্রকল্পের প্রাকলিত ব্যয় $28 কোটি, যার মধ্যে $20 কোটি দেবে এডিবি, বাকিটা যোগান দেবে সরকার।
প্রকল্পের মেয়াদকাল ধরা হয়েছে 2023 সাল পর্যন্ত। ইআরডির ভারপ্রাপ্ত সচিব মনোয়ার আহমেদ জানান, এই প্রকল্পের মাধ্যমে দেশের 5টি বিভাগের 180টি উপজেলার সড়ক উন্নয়ন করা হবে। এতে উৎপাদনশীল কৃষি এলাকায় যাতায়াত সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গ্রামীণ যে অবকাঠামো, যে উন্নয়ন, আমরা জানি যে আমরা রাস্তা করি এবং সাথে সাথে দেখা যায় যে অল্প কিছুদিন পরে এই রাস্তার আর থাকে না, কিন্তু যেহেতু এই রাস্তা করার সাথে সাথে আমাদের মেনটেন্যান্সের বিষয়টা লক্ষ্য করা হচ্ছে, সেই কারণে ওই যে কথাটা এসছে যে রোড সেফটি ব্যাপারটাও কিন্তু একটা প্রজেক্ট পিরিয়ডগুলো সময়গুলো 5 বছর ইট উইল বি মেইনটেইন। জাতীয় দলের তারকাদের ছাড়াই 20 ফেব্রুয়ারি শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। তবে আয়োজকদের আশা সুপার লিগে পাওয়া যাবে টাইগারদের। প্লেয়ার্স বাই চয়েস পদ্ধতিতে এবারও দল গোছানোর সুযোগ পাচ্ছে ক্লাবগুলো। সর্বোচ্চ 3 জনকে রিটেইন করা যাবে এবার। ক্লাব কর্তাদের সঙ্গে মিটিং শেষে এই সিদ্ধান্ত সিসিডিএমের। ঢাকা প্রিমিয়ার লিগে প্লেয়ার্স বাই চয়েস নিয়ে সমালোচনা হয়েছে অনেক। ক্রিকেটাররা প্রকাশ্যে অসন্তুষ্টির কথা জানিয়েছিলেন। এই পদ্ধতির বিপক্ষে ছিলেন তারকা থেকে শুরু করে সাবেকরাও। ধারণা করা হচ্ছিল এবারে সিদ্ধান্ত বদলাবে সিসিডিএম, কিন্তু ক্রিকেটারদের আশা পূরণ হয়নি। প্লেয়ার্স বাই চয়েস এটা আসলে সবগুলো ক্লাবের সম্মতি আছে বলেই কিন্তু আমরা ওইভাবেই যাচ্ছি। বিকজ আপনারা একটা জিনিস জানেন, সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল কমিটমেন্টের কারণে আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ারদেরকে পাওয়াটা একটু দূর হয়ে যায় প্রতিবার। তো সেই দিক থেকে চিন্তা করে বা প্লেয়ার্স পার্টিসিপেশনের কথা চিন্তা করে আমরা কিন্তু এবারও ওই প্লেয়ার্স বাই চয়েস বলেন বা প্লেয়ার্স ড্রাফট বলেন, আমরা ওভাবেই যাচ্ছি। সর্বোচ্চ 3 জন ক্রিকেটার রিটেইন করতে পারবে ক্লাবগুলো। বিদেশিদের ব্যাপারেও থাকছে আগের নিয়ম, একাদশে খেলতে পারবে 1 জন। তবে এবারে একটি জায়গায় পরিবর্তন আনছে সিসিডিএম। লিগের মাঝপথে ক্লাবগুলোর ক্রিকেটার ছেড়ে দেয়া কিংবা দলে ফেরানোর বিষয়ে নির্দিষ্ট নীতিমালা করা হচ্ছে। যারা খুব গুরুত্বপূর্ণ প্লেয়ার তারা কিন্তু সেই প্লেয়ারগুলোকে টিম খুব একটা ছাড়ে না, কিন্তু অনেক সময় হয় কি টিমের প্রয়োজনই বলেন আর যেভাবেই বলেন কিছু প্লেয়ারকে ছেড়ে বা কিছু প্লেয়ারকে নিয়ে আবার তাদেরকে টিম ফরমেশনটা ঠিক করতে হয়। সো ম্যাক্সিমাম একটা টিম 3 জন প্লেয়ারকে রিলিজ করতে পারবে। আইএসএসএফ বিশ্বকাপে পদক জয় অসম্ভব নয়, ভাগ্য পাশে থাকলে আর প্রস্তুতির স্কোর ধরে রাখা গেলে সাফল্য আসবে, বিশ্বাস আব্দুল্লাহেল বাকির। তবে বিশ্বকাপের আগে বিদেশি রাইফেল কোচ না থাকার আক্ষেপ আছে শুটারদের। এদিকে অনভিজ্ঞতা এবং পুরনো পিস্তলে প্রস্তুতি নেয় বিশ্বকাপে পারফর্ম করা নিয়ে চিন্তিত কোরিয়ান পিস্তল কোচ লি ইয়াং কিম। 20 ফেব্রুয়ারি দিল্লিতে বসছে 34তম আইএসএসএফ বিশ্বকাপ শুটিং। বিশ্বের সেরা শুটারদের মিলন মেলায় পদক জয়ের সঙ্গে থাকছে টোকিও 2020 অলিম্পিকে কোটা অর্জনের চ্যালেঞ্জ। 10 মিটার এয়ার পিস্তল ও রাইফেলসে অংশ নেবে বাংলাদেশ। ভারত, চীন, কোরিয়া, ডেনমার্কের সেরা শুটারদের ভিড়ে লড়বেন বাকি আখিরা। বিশ্ব সেরাদের সঙ্গে পাল্লা দিতে প্রস্তুত তারাও। দিল্লি বিশ্বকাপে পদক জয় সম্ভব, বিশ্বাস দেশ সেরা শুটার আব্দুল্লাহেল বাকির। তবে বিদেশি রাইফেল কোচ না থাকায় প্রস্তুতিতে ঘাটতি থাকছে। আমাদের যে প্র্যাকটিসটা হচ্ছে আসলে এটা পসিবল। 4-5 জন আছে, যেরকম ওদের যে স্কুলের লেভেলটা, যাদের তারা সবাই ওয়ার্ল্ড ক্লাস, ওয়ার্ল্ড কাপে কিছু করতে চায়, তাহলে কিন্তু আমাদের মানে কোনো রকম ল্যাকিংস না থাকাই ভালো। আমাদের যে অ্যাক্টিভিটিসটা মানে সবগুলার নিয়েই আমাদের প্র্যাকটিস করা উচিত। দিল্লি বিশ্বকাপ শুটিংকে সামনে রেখে 1 জানুয়ারি শুরু হয়েছে প্রস্তুতি। নারী ও পুরুষ 2 বিভাগে প্রাথমিক দলে আছেন 12 শুটার। টোটাল টিমটা কতজন যাবে এখনও আমরা ফাইনালাইজ করিনি। এটা আমরা কম্পিটিশন হয়, উইকলি কম্পিটিশন হয়, কম্পিটিশনের উপরে নির্ভর করবে ওদের ফাইনাল লিস্টটা করব। পদক জয়ের আশা করছেন কোরিয়ান কোচ ইয়াং কিমও। তবে 10 বছর পুরনো পিস্তল ও রাইফেল নিয়ে হতাশ কিম। শুটারদের দক্ষতা ও সামর্থ্যে আস্থা আছে, তবে অনভিজ্ঞতা বড় অন্তরায় হতে পারে। হাই স্কোর। ওদের পদক জয়ের সামর্থ্য আছে, তবে শুটিং সরঞ্জামগুলো বেশ পুরনো। তারপরও আমি আশা করছি তারা ভালো পারফরমেন্স দেখাবে। চলতি বছর আইএসএসএফ বিশ্বকাপ ছাড়াও আরও অন্তত 4টি টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ। জাফর সালেহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী 7 দিনের আলটিমেটাম বাস্তবায়নের প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছেন সওজের কর্মকর্তারা। এর অংশ হিসেবে ঢাকা আরিচা মহাসড়কের জায়গা দখলমুক্ত করে বনায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত নজরদারি ছাড়া সড়কের জায়গা দখলমুক্ত রাখা সম্ভব নয়। ঢাকা আরিচা মহাসড়কের দৈর্ঘ্য 88 কিলোমিটার। দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগে গুরুত্বপূর্ণ এই সড়ক।
বিধি অনুযায়ী সড়কের দুই পাশের ঢালে 10 মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ নিষেধ থাকলেও এই সড়ক দেখে তা বোঝার উপায় নেই। মাঝে মধ্যে উচ্ছেদ অভিযান চললেও রূপ বদলায় না। এই জায়গাটা ভাই খালি পড়ে রয়েছে, খালি পড়ার কারণে আমাদের দোকান সামনে এই জন্য ব্যবহার করতেছি, আর যখন গভর্নমেন্টের লাগে আমরা ছাড়িয়ে দেবো। তোমার পেরাতে আবার আসি, আবার বসি, আবার যখন যাইতে বলে চলে যাই, আবার 10 দিন 15 দিন 20 দিন 1 মাস পর বসি। দোকান থাকলে সমস্যা তো অবশ্যই হবে, তো সবারই সমস্যা হয়, শুধু আমাদের না সবারই, পথচারীদের জন্য সমস্যা। আমাদের দোষ ত্রুটি তো সরকার ধরেই, তো দোষটা আসলে মূল কোথায় সেটা কিন্তু ধরে না। সম্প্রতি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী স্বাধীনের নোটিশে মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপন উচ্ছেদের ঘোষণা দেন। সড়ক ও জনপদ অধিদপ্তর বলছে, মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সড়কের জায়গা দখলমুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। এর অংশ হিসাবে ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশের জায়গা দখলমুক্ত করার পর কাঁটাতারের বেড়াও বনায়ন করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। যানজট প্রবণ এলাকা যেগুলো আপনার উচ্ছেদ করে দিয়ে সেখানে বাসবে, ফুটপাত ইত্যাদি তৈরি করে দেওয়ার জন্য সাধারণ সুবিধার্থে। আর একটা হইতে পারে এখানে আমরা যেগুলো বেশি ল্যান্ড আছে সেখানে বনায়ন করা। তবে বিশেষজ্ঞরা বলছেন, মহাসড়কের জায়গা দখলমুক্ত রাখতে নিয়মিত নজরদারির বিকল্প নেই। এজন্য সব পর্যায়ে সদিচ্ছার উপর গুরুত্ব দিচ্ছেন তারা। হাইওয়ের পাশগুলো যে দখলমুক্ত আছে এটা এনশিওর করার জন্য এই হাইওয়ের যারা মালিক তাদের একটা কর্মচারী গ্রুপ রেগুলার ভিজিট করা উচিত এবং রিপোর্টিংয়ে রাখা উচিত যে কতটা দখল বা বেদখলে আছে। সরকারের গত মেয়াদের শেষ দিকে নিরাপদ সড়কের দাবিতে সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়ে। এবার দায়িত্ব নেওয়া শুরু থেকেই সড়কে শৃঙ্খলা ফেরানোর বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে সরকার। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সাভার, ঢাকা। বড় পরিবর্তন হচ্ছে অমর একুশে গ্রন্থমেলার সীমানা ও অবকাঠামোর। সোহরাওয়ার্দী উদ্যানের অংশ এবার বিস্তৃত হচ্ছে বিজয় স্তম্ভ, গ্লাস টাওয়ার সহ শিখা চিরন্তন পর্যন্ত। মেলায় থাকছে পাঠকদের জন্য বসার স্থান, খাবার ও আড্ডা দেওয়ার জায়গা। এবারই প্রথম মেলা প্রাঙ্গণের নকশা করেছেন একজন স্থপতি। বাংলা একাডেমিতে পুরোদমে চলছে অমর একুশে গ্রন্থমেলার প্রস্তুতি। আগের যে কোনো বারের চাইতে দৃষ্টিনন্দন ও পাঠক বান্ধব করে সাজানো হবে মেলা, বলছেন নতুন মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজি। এবারে মেলা একটু ভিন্ন রকম হবে বলে আমাদের বিশ্বাস। এমন একটা ধারণা আমার পাঠককে, আমার মেলার দর্শনার্থীদের দিতে চাই, ঢোকার পরে যেন তার বুকটা একটু স্ফীত হয় যে না, বিজয়ের একটি ব্যাপার এই বইমেলার ভেতরে আছে। এবারই প্রথম মেলার স্টল ও অবকাঠামোগত নকশা করেছেন স্থপতি এনামুল করিম নির্ঝর। এসেছে ব্যাপক পরিবর্তন। সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভের গ্লাস টাওয়ারকে কেন্দ্র করে বিন্যস্ত হচ্ছে মেলার এবারের নকশা। রাতের বেলা স্বাধীনতা স্তম্ভের আলো যাতে পুরো মেলায় ছড়িয়ে পড়ে সেইভাবে সাজানো হচ্ছে স্টল। বড় জায়গা রাখা হচ্ছে, যে জায়গাটাতে আমরা মানে স্টল বা প্যাভিলিয়নের ঘনত্ব অনেক কম রেখেছি, যাতে মানুষ বসতে পারে। এবং কতগুলি জায়গা আছে, যেমন এখানে একটা সৌধ আছে, তার পাটাতন আছে, এখানে আমাদের স্বাধীনতা স্তম্ভের পাশে জলাশয়ের পাশে বসার জায়গা আছে। এগুলোকে আমরা কোনোবারই মেলাতে ভালোভাবে ব্যবহার করতে দেওয়া হয়নি, এগুলোকে মেলার অংশ করে ফেলা হয়েছে। এমনভাবে লেআউটটা করা হয়েছে যে কোনো ধরনের যেন গোলকধাঁধা তৈরি না হয়। এবারের মেলার মূল থিম নির্ধারণ করা হয়েছে বিজয়। 1 ফেব্রুয়ারি বিকেল 3টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন। সব মানুষের স্বাচ্ছন্দ্যে চলাফেরা করা, সব মানুষের প্রয়োজনীয় পর্যাপ্ত বসার ব্যবস্থা রাখা, শারীরিকভাবে অসুবিধাগ্রস্ত মানুষ তারাও যাতে স্বাচ্ছন্দ্যে মেলায় ঘুরতে পারেন সেই ব্যবস্থাগুলো রাখা, সমস্ত বিষয়কে আমরা এবার বিবেচনায় রাখছি এবং আমরা আশা করছি এ জগৎকালের একটি শ্রেষ্ঠ গ্রন্থমেলা এবার আমরা জাতিকে উপহার দিতে পারব। মেলায় 6 শতাধিক স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে প্যাভিলিয়ন রয়েছে 42টি। জিপিএস এর মাধ্যমে স্টলের অবস্থান জানার ব্যবস্থাও রয়েছে। এছাড়া গোটা মাস জুড়ে মেলায় প্রতিদিন থাকছে লেখক বলছি নামের একটি নতুন আয়োজন। শিমুল সালাহউদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজকের মতামত পাঠানোর বিষয় ছিল পর্যালোচনায় পোশাক শ্রমিকদের বেতন বেড়েছে। এবারে জানিয়ে দিব এই বিষয়ে পাঠানো কিছু মতামত। সানজিদা বলেছেন, 6ষ্ঠ গ্রেডে মাত্র 15 টাকা বেড়েছে, এটা ঠিক নয়। আলমের মত, বেতন বাড়ার সাথে সাথে বাড়ি ভাড়া বাড়ানোর ব্যাপারটিও দেখা উচিত। দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন রিয়া। শতদ্রুপ বলেছেন, প্রতিদিনের খরচের তুলনায় বেতন যা বেড়েছে তার পরিমাণ বেশ কম। সুদীপ বলছেন, পোশাক শ্রমিকদের অসন্তোষের বিষয়টি যেন বারবার না ঘটে সেদিকে নজর দিতে হবে। আশা বলছেন, নতুন কাঠামোর দ্রুত কার্যকর দেখতে চায়। আবির বলছেন, বেতন কাঠামোর সাথে উৎসব ভাতাও যোগ করা প্রয়োজন। জুই বলেছেন, মালিক শ্রমিক সম্পর্ক স্বচ্ছ হওয়া চাই। জান্নাতের আশা, শ্রমিকরা এবার শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেবেন। নাজবুল বলেছেন, শ্রমিকের অবসর ভাতা ও যথাযথভাবে দেয়া হোক।
ষষ্ঠ গ্রেডের বেতন সম্পর্কে যে দর্শক বলেছেন সেই দর্শক সম্পর্কে একটু আমি বলতে চাই যে ষষ্ঠ গ্রেডে সর্বমোট বেতন ধরা হয়েছে ৮,৪২০ টাকা। ২০১৩ সালের বেতন কাঠামোতে তা ছিল ৫,৬৭৮ টাকা। অর্থাৎ ২০১৩-র বেতন কাঠামো থেকে সেই বেতন কাঠামো বেড়েছে, কিন্তু ২০১৮ সালে যে মজুরি কাঠামো অর্থাৎ সর্বশেষ যে মজুরি কাঠামো সেই মজুরি কাঠামোতে তা ৮,৪০৫ টাকা হয়েছিল। সেই হিসাবে তিনি ঠিকই বলেছেন যে ১৫ টাকা বেড়েছে, কিন্তু সর্বশেষ মজুরি কাঠামো থেকে। আর সপ্তম গ্রেডে কিন্তু মজুরি সব মিলিয়ে মানে আগে যে গেজেট হয়েছে সেই গেজেটের মতো ৮,০০০ টাকায় রাখা হয়েছে। ২০১৩ সালে এই সর্বনিম্ন গ্রেডের বেতন ছিল হচ্ছে ৫,৩০০ টাকা। এই পর্যন্ত প্রথম গ্রেডের মজুরিতে আসলে সবচেয়ে বেশি আমরা বাড়তে দেখছি যে ১৮,২৫৭ টাকা, যেটা হচ্ছে গেজেটে যেটা ছিল ১৭,৫১০ টাকা, অর্থাৎ প্রায় ৫০০, ২০০, ৭০০, ৭৫০ টাকার মতো বেড়েছে। ১৫,৪১৬ টাকা দ্বিতীয় গ্রেডে, এটা ১৪,৬৩০ টাকা, এরকম করে প্রত্যেকটি গ্রেডেই বেড়েছে। কিন্তু যে বিষয়টি আমরা আসলে দেখছি যে এই কাঠামোটা অনেক জায়গায় ফলো করা হয়নি, এটি একটি অসুবিধা। আরেকটি অসুবিধা হচ্ছে যে এই কাঠামোর মধ্যে কিছু ফাঁকি ছিল প্রধানমন্ত্রীর নির্দেশে, সেই পর্যালোচনায় সেই ফাঁক এবং ফাঁকিগুলি বন্ধ করা হয়েছে বলে আমরা আশা করব। এবং আমরা আশা করব যে এই মজুরি কাঠামো যেমন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন যে সংশোধিত এই কাঠামো ডিসেম্বর থেকে কার্যকর ধরা হবে। খেয়াল করেন যে ডিসেম্বর থেকেই কার্যকর ধরা হবে এবং ফেব্রুয়ারির বেতন থেকে তা সমন্বয় করা হবে। আমার বিশ্বাস যে প্রত্যেকটি গার্মেন্টস ফ্যাক্টরি সেই কথা মেনে চলবেন। আর অন্যদিকে বিজিএমই সভাপতি যে আহ্বান জানিয়েছে যে ভাই বোনদের বলছি যে তারা এসে যেন কাজ করেন, বন্ধ যাতে না থাকেন, নাহলে আমাদের জোর করে এটা বন্ধ করে দেওয়া হবে, সেটিও যেন খেয়াল রাখেন। আমরা যেন আমাদের সবচেয়ে যে বিষয়টি নিয়ে আমরা গর্ব করি, যে গার্মেন্টস ম্যানুফ্যাকচারদের নিয়ে আমরা গর্ব করি, সেটা যেন আমরা ধ্বংস করে না ফেলি, আমরা এটি আশাই করতে পারি।